হাই স্টুডেন্টসরা, আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জিওগ্রাফির একটা চ্যাপ্টার এই ভিডিওটাতে পড়ব। তোমরা সবাই খাতা আর পেন নিয়ে ভিডিওটা খোলো, তাহলে যে পয়েন্টগুলো বুঝতে পারছো না সেগুলো নোট ডাউন করে নিতে পারবে। যারা প্রথমবার ভিডিও খুলছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে নোটিফিকেশান পাবে সব ভিডিওর। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তো লাইক করো। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। এমন যদি কেউ থাকো যে অন্য কোনো চ্যাপ্টারের কিছু বুঝতে পারছো না, ভিডিও চাইছো ডিটেলসে, তো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি অন্য চ্যাপ্টারগুলোরও ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করে দেবো, তাতে তোমাদেরই সুবিধা হবে। এই ভিডিওতে আমরা জিওগ্রাফি ক্লাস 5 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কন্টিনেন্টস অ্যান্ড ওশান নিয়ে সেকেন্ড পার্টটা পড়বো। ফার্স্ট পার্টে কন্টিনেন্টসগুলো আছে আর সেকেন্ড পার্টে ওশানসগুলো নিয়ে আমরা পড়বো। আর ফার্স্ট পার্টের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো তো ওটা দেখে নিও। ওশানস আর হিউজ স্যালাইন ওয়াটার বডিজ। তাহলে ওশান কি? বিশাল এবং লবণাক্ত জলযুক্ত। দে আর অল ইন্টারকানেক্টেড অ্যান্ড অলসো সেপারেটেড বাই লার্জ কন্টিনেন্টস। তাহলে সবকটা ওশানই কিন্তু ইন্টারকানেক্টেড এবং মহাদেশ দ্বারা একে অপরের থেকে আলাদা। Oceans have 97% of the total water of the earth's surface. তাহলে পুরো আর্থের মধ্যে যত জল আছে তার মধ্যে 97% কিন্তু ওশানের মধ্যে আছে। The remaining 3% of water is fresh water. তাহলে বাকি 3% কি? Fresh water. 2% is fresh water stored as ice caps and glacier. Ice cap আর গ্লেসিয়ারের মধ্যে কিন্তু 2% fresh water স্টোর রয়েছে। এবারে আইস ক্যাপ আর গ্লেসিয়ার যদি তোমরা বলো এর মধ্যে ডিফারেন্সটা কী আছে? আইস ক্যাপও কিন্তু এক টাইপের গ্লেসিয়ার। যখন কোনো এরিয়া 50,000 স্কোয়ার কিলোমিটারের কম বরফে ঢাকা থাকে তখন তাকে বলা হয় আইস ক্যাপ, আর 50,000 স্কোয়ার কিলোমিটারের বেশি যখন কোনো জায়গা বরফের একটা মোটা শীট দিয়ে ঢাকা থাকে তখন তাকে বলে গ্লেসিয়ার। তাহলে আশা করি শর্টে তোমাদের একটা আইডিয়া দিতে পারলাম গ্লেসিয়ার আর আইস ক্যাপের মধ্যে কি ডিফারেন্স আছে। Only 1% of fresh water is found in the form of rivers, lakes and groundwaters used by man for his various activities. তাহলে মানুষ যে জলটা ইউজ করে লেক কিংবা রিভার থেকে সেটা 1%। পুরো পৃথিবীতে যা জল আছে সবটার মধ্যে 1% জল। এবার আমরা 5টা ওশানের ডিটেলস পড়ব অল্প অল্প করে। প্রথমে আছে প্যাসিফিক ওশান। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওশান, অলমোস্ট সার্কুলার ইন শেপ, কভারিং 1/3 অফ দ্য প্ল্যানেটস সারফেস। তাহলে যে 5খানা ওশানের কথা আমরা পড়ব তার মধ্যে সবথেকে বড় আর সবথেকে ডিপ কিন্তু প্যাসিফিক ওশান। এটা পুরো পৃথিবীর আর্থের প্রায় 1/3 পোর্শন কিন্তু জুড়ে রয়েছে, আর এটা অনেকটা সার্কুলার শেপের। পাশে দেখবে একটা ছবি দেওয়া আছে, আমার এখানে ঝাপসা আছে বাট বইতে তো ক্লিয়ার আছে, তো ওটা তোমরা দেখতে পাবে। ইট ফিলস দ্য গ্যাপ বিটুইন এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। তাহলে এশিয়া আর অস্ট্রেলিয়ার মাঝখানে যে গ্যাপটা ওইখানে কিন্তু প্যাসিফিক ওশানটা ফিল করছে নিজের জল দিয়ে। দিস ওশান হ্যাজ আ সার্কেল অফ আ কন্টিনিউয়াস বেল্ট অফ অ্যাক্টিভ নিউ ফোল্ড মাউন্টেন রেঞ্জেস উইথ নিউমেরাস ভলক্যানোস অ্যারাউন্ড ইট। তাহলে এখানে বলছে যে এই ওশানের পুরো সাইড দিয়ে বেল্টের মতো করে নিউ মাউন্টেন রেঞ্জের ফোল্ড রয়েছে এবং সেখানে অনেক জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। দিস রেঞ্জেস এনসার্কেলিং দ্য প্যাসিফিক আর নোন অ্যাজ দ্য রিং অফ ফায়ার। তাহলে এই জীবন্ত আগ্নেয়গিরির যে সার্কেল দিয়ে প্যাসিফিক ওশানটা ঘেরা রয়েছে সেই জন্যই কিন্তু একেই নাম দেওয়া হয়েছে অ্যাজ দ্য রিং অফ ফায়ার। It is an S-shaped water body. It lies between America on the west and Europe and Africa on the east. তাহলে এই ওশানের ওয়েস্টে কে আছে আমেরিকা অ্যান্ড ইস্টে কে আছে ইউরোপ অ্যান্ড আফ্রিকা। ইট ইজ কানেক্টেড টু দ্য মেডিটেরিয়ান সি থ্রু দ্য গ্যাব্রিয়েল স্ট্রেট। তাহলে গ্যাব্রিয়েল স্ট্রেট দিয়ে কিন্তু এটা মেডিটেরিয়ান সি এর সাথে কানেক্টেড। দ্য ডিপেস্ট পয়েন্ট অফ দ্য আটলান্টিক ইজ 8605 মিটার বিলো সি লেভেল। তাহলে আটলান্টিক মহাসাগরের ডিপেস্ট পয়েন্ট পুয়ের্টো রিকো ট্রেঞ্চ, এটা কিন্তু 8605 মিটার বিলো সি লেভেলে রয়েছে। দিস ওশান ইজ হাফ দ্য সাইজ অফ প্যাসিফিক ওশান। তাহলে এই ওশানটা প্যাসিফিক ওশানের থেকে হাফ সাইজে। আ সাবমার্জড মাউন্টেন রেঞ্জ called the
Mid-Atlantic ridge stretches below from beyond Iceland in the north to Antarctica in the south. তাহলে এই মহাসাগরের নিচে কিন্তু জলে নিমজ্জিত একটা মাউন্টেন রেঞ্জ রয়েছে, সেটার নাম হলো মিড আটলান্টিক রিজ। আর এটা কোথা থেকে কোথা দূর অবধি বিস্তৃত? আইসল্যান্ডের নিচ থেকে পুরো সাউথে অ্যান্টার্কটিকা অবধি এটা প্রসারিত রয়েছে। এরপর আমরা পড়বো ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান, ট্রায়াঙ্গুলার ইন শেপ, ইজ দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ওশান। তাহলে ইন্ডিয়ান ওশান ট্রায়াঙ্গুলার শেপের এবং এটা ওয়ার্ল্ডের সমস্ত ওশানের মধ্যে থার্ড। এখানে পাশে ছবিটা একদমই আসেনি, তোমরা বইয়ের ছবিটা দেখো। ইট স্ট্রেচেস ফ্রম কন্যাকুমারিকা অ্যাট দ্য সাউথার্ন টিপ অফ ইন্ডিয়াস মেইনল্যান্ড টু দ্য আন্টার্কটিকা অ্যারাউন্ড দ্য সাউথ পোল। তাহলে এটা ইন্ডিয়ার একদম শেষ পয়েন্ট কন্যাকুমারিকা থেকে একদম সাউথে অ্যান্টার্কটিকা অবধি কিন্তু প্রসারিত। ইটস গ্রেটেস্ট ডেপথ জাভা ট্রেঞ্চ ইজ 7725 মিটার। তাহলে ইন্ডিয়ান ওশানের ডিপেস্ট পয়েন্ট কোনটা? জাভা ট্রেঞ্চ, এটা 7725 মিটার। ইট ইজ দ্য অনলি ওশান টু বি নেমড আফটার এ কান্ট্রি। ইন্ডিয়ান ওশানটাই একমাত্র ওশান যেটা একটা দেশের নামে নামকরণ হয়েছে, বাকি আর কোনো ওশান কিন্তু কোনো দেশের নামে নামকরণ হয়নি। এবার আমরা পড়বো আর্কটিক ওশান। ইট ইজ দ্য স্মলেস্ট, শোয়ালোয়েস্ট অ্যান্ড নর্দার্ন মোস্ট অফ অল ওশানস। তাহলে এটা সব থেকে ছোট, অগভীর এবং সবার নর্থে রয়েছে সব ওশানদের মধ্যে। ইট সারাউন্ডস দ্য নর্থ পোল অ্যান্ড দ্য ল্যান্ডস দ্যাট বর্ডার ইট আর ইউরেশিয়া। তাহলে এটা নর্থ পোলকে ঘিরে রয়েছে এবং ইউরেশিয়ার বর্ডারে রয়েছে। আমরা কিন্তু অলরেডি পড়েছি যে ইউরোপ অ্যান্ড এশিয়াকে একসাথে বলা হয় ইউরেশিয়া। গ্রিনল্যান্ড অ্যান্ড সেভারাল আইল্যান্ডস। তাহলে গ্রিনল্যান্ড আর সেভারাল আইল্যান্ডের কিন্তু এটা নর্থে রয়েছে। ইট ইজ দ্য অনলি ওশান দ্যাট ডাজ নট হ্যাভ আ ট্রেঞ্চ। এটাই একমাত্র ওশান যেটার কোনো গভীরতম বিন্দু নেই। এই মহাসাগর এতটাই অগভীর যে এর কোনো গভীরতম বিন্দু নেই। During winter, it freezes completely, but in summer, ice melts to form floating icebergs, which can be very dangerous for passing ships. তাহলে শীতকালে এই ওশানটা পুরোপুরি জমা থাকে, গরমকালে অল্প অল্প গলতে শুরু করে এবং গলা বরফখণ্ডগুলো আইসবার্গ রূপে সমুদ্রের জলে ভাসতে থাকে এবং যেটা শিপসদের জন্য খুবই হার্মফুল। এবং বরফের রুল অনুযায়ী 3 ভাগের 2 ভাগ জলের নিচে থাকে, সেজন্য আইসবার্গেরও 3 ভাগের 2 ভাগ জলের নিচে থাকে আর 1 ভাগ জলের উপরে ভাসতে থাকে, মানে উঁচু হয়ে ভাসতে থাকে। তো জাহাজে কিন্তু এর সাথে ধাক্কা লেগে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্যই এগুলো শিপসের জন্য ভীষণই ডেঞ্জারাস। ওকে, লাস্ট রয়েছে অ্যান্টার্কটিক ওশান। ইট ইজ অলসো নোন অ্যাজ সাউথার্ন ওশান। তো এটা সব ওশানের সাউথে রয়েছে, সেই জন্য একে বলা হয় সাউথার্ন ওশান। ইট ইজ ফর্মড বাই দ্য মার্জিং অফ সাউথার্ন পার্টস অফ দ্য প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান অ্যান্ড ইন্ডিয়ান ওশান। তাহলে প্যাসিফিক, আটলান্টিক আর ইন্ডিয়ান ওশানের সাউথার্ন পার্টগুলো একসাথে জুড়ে হয়েছে অ্যান্টার্কটিক ওশান। Is the fourth largest ocean. It remains frozen for a major part of the year, due to which trade and travel across it remains limited. তো এটা ফোর্থ লার্জেস্ট ওশান এবং এটা বছরের বেশিরভাগ টাইমটাই বরফে পুরো জমা থাকে, সেই জন্য এখানে কোনো রকম ট্রেড, ব্যবসা বাণিজ্য কিংবা কোনো ট্রাভেল কিন্তু সম্ভব হয়ে ওঠে না। নাও ইউ ক্যান ইজিলি লোকেট দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশান। তাহলে এবার তোমরা সবাই কন্টিনেন্টস এবং ওশানদের ঠিক করে লোকেট করতে পারবে। আশা করছি চ্যাপ্টারটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আমি ভালো করেই সবটা বুঝিয়ে দিলাম, কোন ওশানের সাউথে, ওয়েস্টে, ইস্টে কী লোকেশন, কোন শেপের, কোনটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোটো। মোটামুটি আশা করি সবাই সবটা বুঝতে পেরেছে। তবুও কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, এবং যারা ক্লাস 5-এ পড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামে তাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, তাহলে সবারই সুবিধা হবে এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা সবাই নোটিফিকেশন পেয়ে যাবে আমি নতুন কোনো ভিডিও দিলে। তো সবাই মন লাগিয়ে ভালো করে পড়াশোনা করো।